নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। আমরা ধ্যানের যে ছিল এটা আপাতত স্টপ রাখতেছি। আমাদের যেহেতু প্রায় সময় ক্লাস করতে অসুবিধা হয়ে যায়, সেজন্য আমরা এটা স্টপ রেখে যেদিন যেদিন সময় পাবো আমরা করব, ধ্যান ও চর্চা করব এটা একটা নির্দিষ্টভাবে। তো যাই হোক, আজকে আমরা অভিধর্ম চর্চা ক্লাস শুরু করতে চলেছি। আমাদের পেজ নাম্বার কত ছিল? বান্তে 169 পৃষ্ঠা। ওই আমরা 16 প্রকার উপভূমির মধ্যে অসংখ্য সত্যভূমি বাদ যাইয়ে এখান থেকে ওই অধিকন্ত প্রতীক জবন ও তদালম্বন উৎপন্ন হয় না, এতটুকু করছিলাম। মঙ্গলক అంతే বন্দনা মঙ্গলক গতকাল একটা আলোচনা শেষ করে বলছেন কোন লাইনটা থেকে শুরু করার কথা ছিল? ওই অধিকন্ত প্রতীক জবন ও তদালম্বন উৎপন্ন হয় না, মানে কেন তদালম্বন উৎপন্ন হয় না এটা নিয়ে প্রশ্ন করছে। না সেটা না, হ্যাঁ হ্যাঁ তদালম্বন কেন উৎপন্ন হয় না এনে আশা করে বুঝে গেছো, আর আপনারাও যারা চিন্তা করেছেন আশা করে বুঝে গেছেন। বুঝছেন? অমিতা বড়ুয়া বুঝছেন? বানতে বুঝছি। নয়ন বাবু বুঝছেন? নয়ন বাবু বুঝছেন? কি বিষয় আমি তো ছিলাম না কালকে ক্লাসে। তো ক্লাস না থাকলে আপনার জন্য আমি ইয়েগুলো করতেছি, যে রেকর্ডিং গুলো করতেছি যেগুলো, তাহলে তো এগুলো বেকার না। আপনার জন্য আমি রেকর্ডিং গুলো করতেছি না, মাঝে মধ্যে ক্লাস করেন যে। অমিতা বড়ুয়া বুঝাই বলতে পারবেন? বুঝছেন এমনি কাল আর চিন্তা করছেন নিজে নিজে? হ্যাঁ বানতে মোটামুটি বুঝছি। বলবো একটু? বলেন তো। বানতে এখানে বলছে 16 প্রকার উপভূমির মধ্যে অসংখ্য সত্য বাদ যাইয়া ভূমি বাদ যাইয়া বাকি 15 প্রকার উপভূমিতে গ্রাম জিহ্বা কায়োদারিক বিধি চিত্ত উৎপন্ন হয় না। আমরা এতটুকু পর্যন্ত জানছি। এখানে অধিকন্ত প্রতীক জবন ও তদালম্বনও উৎপন্ন হয় না, যেহেতু এটা রূপবচর রূপভূমির মধ্যে এখানে 15 প্রকার অসংখ্য সত্য বাদ দিয়ে 15 প্রকার রূপভূমি আছে। এখানে
এখানে কাম বছরের বেলায় আমরা যেটা জানি এটা পঞ্চনিবরণ যুক্ত থাকে বিধায় পঞ্চনিবরণ বলতে কামচন্দ্র, ব্যাপাদ, শ্রমিক, উদ্যত, ককৃত, বিচিকিৎসা এগুলো সবগুলো সংযুক্ত থাকে বিধায় আমরা কামতৃষ্ণায় মানে থাকে লিপ্ত থাকে। আর উপভূমিতে এখানে কোনো কামতৃষ্ণা নাই, এটা শুধু মনের ব্যাপার, ওইটা হচ্ছে শারীরিক ভাবে ওইটা তো যেখানে এখানে যদি কোনো ব্যক্তি যদি প্রথম ধ্যান যদি লাভ করে রূপ বছরে, তাইলে ওনার এই প্রীতি সুখটা হবে যেটা মানে আপনার এই মনের দিক দিয়ে এখানে কোনো শারীরিক কামতৃষ্ণা জড়িত কোনো কিছু থাকবে না। এটা ধ্যানের মাধ্যমে চিত্ত থাকবে, সেই জন্য এখানে তদালম্বন উৎপন্ন হবে না, প্রতিক্রিয়া যখন উৎপন্ন হবে না, তদালম্বন চিত্ত উৎপন্ন হবে না। যাই হোক, খুব সুন্দর বলছেন। এনি আর কেউ বলার ইচ্ছে থাকলে বলতে পারেন। জ্ঞানশ্রী সিংহ কালকে ক্লাস করছিলেন? বান্তে কালকে ক্লাস করি নাই। বান্তে ক্লাস না করলে দয়া করে ইউটিউব থেকে অবশ্যই ক্লাসগুলো দেখে নেবেন, না হলে এরপরে ক্লাসগুলো বোঝা যাবে না। বান্তে এখানে অর্থাৎ আমরা 16 প্রকার রূপভূমির মধ্যে শুধুমাত্র অসঙ্গ সত্য একটা ভূমি আছে, ওই ভূমিতে ওই ভূমি ছাড়া বাদ দিয়ে আর 15 প্রকার যে রূপভূমি আছে বা রূপভূমি আছে ওগুলার মধ্যে বলছে যে তদালম্বনটা উৎপন্ন হয় না। তাহলে সেটা কেন উৎপন্ন হয় না? আমরা যেটা কামাবচরের ক্ষেত্রেও কিন্তু আমরা যখন এই উপাচার ধ্যান এবং পরিকর্ম ধ্যান যখন লাভ করে, তখন কিন্তু পঞ্চনিবরণটা কিন্তু বিনিবরণ হয়ে যায়, তখন ওনাদের মধ্যে আর পঞ্চনিবরণটাও কিন্তু থাকে না। তো ঠিক এভাবে রূপ বছরের মধ্যেও এসে যখন ওই অবস্থায় যখন ধ্যানরত অবস্থায় থাকে, কারণ ওনাদের মধ্যে কোনো ধরনের কোনো ওই সময় সবসময় পূর্ণ কাজে ওনারা লিপ্ত থাকেন, বা অকুশল কাজ করার মতো ওরকম সুযোগও থাকে না বা করে না, ওটা ধ্যানরত অবস্থায় থাকে। এবং অবশ্যই ওই 15 প্রকার রূপভূমির মধ্যে এই তদালম্বনটা উৎপন্ন হয় না, কারণ ওইখানে পঞ্চনিবরণটা আর থাকে না। যারা রূপভূমিতে জন্মগ্রহণ করে প্রতিসন্ধি হয়, ওনাদের মধ্যে পঞ্চনিবরণটা টোটালি একদম থাকবে না। তো যার কারণে ওনারা সবসময় ওনাদের আহার হচ্ছে যে প্রীতি। তারপরে আমরা দেখেছি যে ওই ওনাদের 3 প্রকার ইয়েটা উৎপন্ন হয় না, ভীতি, অর্থাৎ ঘ্রাণ আর জিহ্বা আর হচ্ছে কায়। আর বাকি 6 প্রকারের মধ্যে 3 প্রকার থাকে ওনাদের। তবে ওনাদের খাওয়ার ক্ষেত্রে হচ্ছে যে প্রীতিটাই নিয়ে ওনারা ওটা গ্রহণ করে এবং সবসময় ধ্যানরত অবস্থায় থাকে, তো যার কারণে এই তদালম্বনটা আর উৎপন্ন হয় না। উপাসক দীপেন বাবু, আমরা কালকে যেটা আলোচনা করতে চাইছিলাম, এই আলোচনাটা কি উঠে আসছে? আলোচনা বলতে যে হ্যাঁ, মহৎগত যবনের পর তদালম্বন কেন উৎপন্ন হয় না, উঠে আসলে আসুক, আমি আর একটু ভালো করে বলি। হ্যাঁ, এটা প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, চতুর্থ ক্লাসেও এটা আলোচনা ছিল না, হয় নাই, আমিও বুঝি নাই। এখন হঠাৎ করে কিভাবে আপনাদের বদৌলতে, আপনাদের ক্লাসের বদৌলতে হঠাৎ করে মাথায় আসছে জিনিসটা। পরম শ্রদ্ধেয় সাধক গুরুভান্তে প্রজ্ঞা ইন্দ্রিয় ভান্তে আমাকে প্রায় সময় একটা কথা বলেন, এটা আসলে কেউ কাউকে তেমন বুঝাই দেওয়ার বিষয়ও না, পড়তে পড়তে নিজে নিজে হঠাৎ সেট হয়ে যায়, মাথায় হঠাৎ চলে আসে। ঠিক আছে, তারপরে আসছে এবং আমার মনে হচ্ছে যে আবার এটা উদাহরণ দিলে আপনারা বুঝেও যাবেন, সেজন্যই চেষ্টা করা। তো কালকে বলছি, আজকেও
আবার বলতেছি, আপনারা বুঝছেন হয়তো, বুঝলেই অনেক বিষয় আছে, বুঝাইতে সহজ না। তদালম্বন, আমাদের প্রশ্ন ছিল যে এই রূপবচর চিত্তগুলোতে অরূপবচর চিত্তগুলোতে তদালম্বন উৎপন্ন হয় না কেন। এটা এই কেন বা এরকম কোনো প্রশ্ন কিন্তু আমাদের পড়াতে কিন্তু নাই, আমরা নিজে থেকেই প্রশ্ন বাইর করছি, আবার নিজে থেকেই এটা উত্তর বলছি। এটার উত্তর কিন্তু আমাদেরকে আগে দেওয়া হয়েছিল অলরেডি। ওখানে উত্তর আছে কি, দীপেনবাবু বইগুলো পড়ছিলেন, উত্তর আছে যে বিনিবরণ বলে, বিনিবরণ হইলে সেখানে তদালম্বন উৎপন্ন হইতে পারে না। চিত্ত যখন বিনিবরণ হয় তখন তদালম্বন উৎপন্ন হওয়ার সুযোগ নাই। আচ্ছা, তাইলে নিবরণ কি, আমরা এটা কালকে আবার একবার দেখলাম, আজকে আবার মনে করতেছি। শুধু একটা দিয়ে বুঝেন, একটা কামছন্দ, অর্থাৎ কাম কখন উৎপন্ন হয়। কাম উৎপন্ন হয় মনের দ্বারা থেকে শুরু করে চোখের দ্বারা, নাকের দ্বারা, কানের দ্বারা, ত্বকের দ্বারা, এই পঞ্চদ্বার তথা ষড়দ্বারের দ্বারা কামলোকীয় বিষয়ে, রমণীয় বিষয়ে রুচি, ছন্দ, ইচ্ছা উৎপন্ন করা, এটাই হচ্ছে যে কামছন্দ। আর রূপবচর ধ্যানে বা অপর্ণা চিত্ত যখন উৎপন্ন হয় তখন কামজগতের সমস্ত আলম্বন পরিহার করে নিষ্কাম আলম্বন গ্রহণের মাধ্যমে, নিষ্কাম আলম্বনে চিত্ত স্থির করার মাধ্যমে এই অপর্ণা চিত্ত লাভ হয়, তাই তো? প্রথম ধ্যান চিত্ত লাভ হয়, তাই তো? এটার জন্য পুরোপুরি নিষ্কাম চিত্ত অধিকার করতে হয়। নিষ্কাম বলতে চোখে একটা বিষয় দেখে আবার দেখাতে রুচি উৎপন্ন হওয়া, সেমভাবে ছয় দ্বারে উৎপন্ন হওয়া, ওই রকম বিষয় নিয়ে আমি আলম্বন শুরুও করি নাই, ধ্যান শুরুও করি নাই। ধ্যান শুরু করেছি কি যেগুলোতে আমার ওরকম ছন্দ উৎপন্ন হবে না, এই জাতীয় বিষয় দিয়েই আমি কিন্তু শুরু করেছিলাম। আর ওই জায়গায় যখন আমার চিত্ত একাগ্র হলো, একাগ্র থাকলো, তখন আমার তো কোনো কাম বিষয়ে থেকে আমি এমনিতেই ডিটাচ হয়ে গেছি, আলাদা হয়ে গেছি সম্পূর্ণ, নাকি হই নাই? কামনীয় বিষয়ে আসক্তিজনক বিষয় হইলে এটা খাইতাম, খাওয়ার পরে, খাওয়া বলতে একটা বলছি আমি, শ্রবণ করা, গ্রাহ্য সবটাই বুঝবেন, একটা বলছি, হ্যাঁ, খাইতাম বা আস্বাদন করতাম, অনুভব করতাম, এটা পুনরায় এটা ভালো ছিল, এমন বিষয় হইলে আবার সেটা অনুভূতির একটা ব্যাপার ছিল। তদালম্বন মানে সেই চিত্তক্ষণেই, সেই বিধিতেই ফল উৎপন্ন, অনেকটা মানে সেই বিধিতেই ফল উৎপন্ন হয়েছে, সঙ্গে সঙ্গে ফল আর কি। এটা এই জায়গায় এই বিষয়টা ওইরকম খাবার বিষয় না, বা ওইরকম আস্বাদন করার বিষয় না, বিদায় এখানে তদালম্বন উৎপন্ন হয় না। আচ্ছা, এখানে আবার কথা আসতে পারে, তাহলে প্রীতি, বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা, এই ধ্যান লাভ করা মাত্র এই 5 প্রকারের অবস্থা উৎপন্ন হইলে, বা 3 প্রকারের অবস্থা যখন এট এ টাইম সংযোগ প্রাপ্ত হয়, 2 প্রকার বিষয়ের সন্নিবেশ ঘটে, প্রীতি এবং সুখ। এই সমস্যাটা ঘটেছে শুধু আমাদের ওই কারণে, প্রীতি এবং সুখের বর্ণনা পড়তে গিয়ে আমরা এটা শারীরিকভাবে মনে করেছিলাম, যে প্রীতিটা আমরা পড়েছি ওটা শারীরিকভাবে উৎপন্ন হয়, এমনটা বইয়ের পেজ মতে আমাদের এরকম ধারণা উৎপন্ন হয়েছিল। কিন্তু এখন খেয়াল করবেন আপনারা, এটা কোনো বইয়ের ব্যাপার না, কারণ
এটা বিবেকজ প্রীতিসুখ, বিবেকজ প্রীতিসুখ। এটা কোনো শারীরিক নয়, এটা কোনো শারীরিক নয়, এটা কোনো অন্য জাতীয় অবস্থা নয়। আর এই মনের এই সুখ থেকে যদি শারীরিক কোনো সুখ উৎপন্ন হইলেও তাও হবে না, হইলেও হবে না। এনি কেন হবে না? কারণ আমি যখনই শরীরের দিকে মন দিব বা ওই সুখানুভূতির প্রতি মন স্থাপন করব, সঙ্গে সঙ্গে আমি তো আমার ধ্যান আলম্বন থেকে ছুটে গেলাম, ধ্যান নাই। দিবেন বাবু ক্লিয়ার? সুতরাং শারীরিক কোনো সুখের এখানে ব্যাপার নাই। এখানে এই প্রীতি হচ্ছে যে বিবেকজ প্রীতি, বিবেকজ সুখ। উদাহরণস্বরূপ কালকে বলেছিলাম আমি অমুক বন্ধুর সঙ্গে অমুক জায়গায় গেলে আজকে আমারও হাড্ডি গুন্ডা ভাঙা যাইতো, কিন্তু আমি যাইনি বলে আমার হাড্ডি গুন্ডা ঠিক আছে, ওহো কত শান্তি আছি। কিন্তু এখানে উনি কোনো রকমের শান্তি সুখ কিছুই এখন কিন্তু পাচ্ছে না, ওই শাস্তিটা পায় নাই যে এটাই শান্তি। ঠিক একইভাবে আমরা যখন সারাক্ষণ প্রতিনিয়ত আমরা চিত্ত উৎপন্ন করে থাকি, আমাদের প্রত্যেকটা চিত্তই যতক্ষণ পর্যন্ত কামলোকে থাকে, কামের সঙ্গে অর্থাৎ বিপাশানা জ্ঞান বা প্রজ্ঞা জগতে যতক্ষণ পর্যন্ত আমরা উন্নত না হই, আমাদের কুশল অকুশল সব চিত্তগুলোই কিন্তু কামে আবিষ্ট, নাকি না? একদম এভরিথিং, সবগুলো। হ্যাঁ, এখানে মজা সাজা সবকিছু আমরা পাচ্ছি, মজাও পাচ্ছি, সাজাও পাচ্ছি, মজাও পাচ্ছি, সাজাও পাচ্ছি, এভাবে এই তালে চলতেছে। মজাগুলোও সাজা, সাজাগুলোও সাজা, মজাগুলোও সাজা, সাজাগুলোও সাজা। কিভাবে? মজাগুলো উৎপন্ন হয়েছে ধরে রাখা যায় না, মজাগুলো উৎপন্ন হয়েছে এটাকে স্থায়ী করা যায় না, এটা আবার নিঃশেষ হয়ে যায়। আর নিঃশেষ হয়ে যাবে যে যখন থেকে ও জানবে, চিন্তা করবে, তখন থেকে আর এগুলো মজাও নাই। হ্যাঁ, খুব গভীরের কথা। এটা বিপস্যী সাধক যেভাবে জানেন, হয়তো এই সমত ভাবনা সাধনাকারীগণ সেভাবে না জানলেও, ওহো আমি এই চিত্তগুলো এতক্ষণ যদি থাকতো, এভাবে এভাবে দুঃখ উৎপন্ন হওয়ার ব্যাপার আছে। আর এই জাতীয় চিত্তগতভাবে এই দুঃখগুলো ওনার কাছে তখন উৎপন্ন হয় না। তিনি এক জায়গায় চিত্তকে অনবদ্য জায়গায়, লোকীয়ভাবে অনবদ্য জায়গায়, এটা প্রথম ধ্যানজ চিত্তগুলো, আর লোকোত্তর ভাবেও অনবদ্য জায়গা যখন সম্মুখ ধ্যান হিসেবে গণব, সাম্মা সমাধি হিসেবে গণলে তখন কিন্তু অনবদ্য জায়গা। অনবদ্য মানে দোষমুক্ত, দোষহীন, দোষমুক্ত জায়গা। তাহলে এইভাবে চিন্তা করার প্রেক্ষিতে তিনি মনে এক অনাবিল প্রীতি এবং সুখের অনুভূতি উৎপন্ন হয়, এটাকেই বলা হয় প্রীতি এবং সুখ। আর এই যে বর্ণনাগুলো দেওয়া হয়েছে, সে বর্ণনাগুলো সঙ্গে এই জায়গার সঙ্গে পুরোটা এখনো আমি ম্যাচিং করতে পারি নাই, কখনো পরবর্তীতে ম্যাচিং হইলে পঞ্চপ্রীতির যে বর্ণনা দেওয়া আছে সেই জায়গাতে আমার চিত্ত যাওয়া মাত্র, আমার তো প্রথম ধ্যান তো নাই, অর্থাৎ আমাকে তো ওই জিনিসটা ঠিক রাখতে হলে, একাগ্রতা রাখতে হলে চিত্তকে একাগ্র রাখতেই হবে। একাগ্রতা থাকলেই ওগুলো থাকতেছে। একটাও যদি ভঙ্গ হয়, একটা অঙ্গ যদি ভঙ্গ হয়, প্রথম ধ্যান আছে কি আর? নাই। তার মানে একাগ্রতা যাবে কখন? আমি যখন ওই সুখে মনোযোগী হব, আমি যখনই মাত্র সুখে মনোযোগী হব, প্রীতিতে মনোযোগী হব, তখনই আমার একাগ্রতা নষ্ট হয়ে গেছে না? যেখানে আমি একাগ্রতা চিত্ত করে ছিলাম, আমি আনাপানের মধ্যে একাগ্রতা করেছিলাম, সুখের মধ্যে মন দেওয়া মাত্র, তাহলে আমার শ্বাস প্রশ্বাস থেকে মন সুখে চলে গেল না? সুখকে কেন্দ্র করে আলম্বন তৈরি হলো না? চিত্ত তৈরি হলো না? আবার মূল চিত্ত তো আর নাই।
এই হচ্ছে ঘটনা, বুঝছেন? ওগুলো থাকলেও এগুলো কিন্তু ওখানে ওই সময় ফিল করার কোনো অনুভূতি থাকে না, তথাপিও এগুলো চিত্তের সঙ্গে তখন সম্প্রযুক্ত থাকে, ওই চিত্তে এই বিষয়গুলো থাকে, বুঝেন? যাই হোক, এই একটা সুখ ফিল করার যে কোনো একটা উপায় তো আছে, নিশ্চয়ই কোনো না কোনোভাবে এই ফিলের ব্যাপার আছে। আমরা আরও পরে পড়তে এটা যেরকম হঠাৎ করে উৎপন্ন হয়েছে কথাগুলো, পরেও আস্তে আস্তে আমরা ক্রমান্বয়ে জানবো, বুঝবো। এনে কালকেও সেম বিষয়টা বলছি, আবার আজকে বলছি। পরিপূর্ণ হয়েছে না? আরো পরিপূর্ণ তো হবে না, আরো কথা আছে। হ্যাঁ, ভান্তে হ্যাঁ, অসংগ সত্যকে বাদ দিয়ে তো অসংগ সত্য তো সেখানেও তো তদালম্বন বা যৌবন সেখানেও তো উৎপন্ন হওয়ার কথা না, অসংগ সত্যতেও বাদ দেওয়ার কারণটা? অসংগ সত্যতে চিত্তই উৎপন্ন হয় না, তদালম্বন তো দূরের কথা। কখনো অতীত ভবাঙ্গ কখনো শুরু হয় না। বাদে কিন্তু হৃদয় বাস্তু তো থাকে অসংগ সত্যের মধ্যে, হয়তো বা এটা উৎপন্ন হৃদয় বাস্তু নিয়েই তো থাকে। হৃদয় বাস্তু আছে, ওই হৃদয় বাস্তুর কোনো কার্যকারিতা নাই। নাই। যেমনটা আমরা ভবাঙ্গের মধ্যে কিছুই যেমন বুঝতে পারি না, একেবারে ভবাঙ্গায়িত থাকার সময়ে যেমন কিছুই বুঝতে পারি না, কিন্তু আমাদের স্বরেন্দ্রিয় পথে কোনো কিছু টাচ করলে মাত্র এটা আবার সজাগ হয় সঙ্গে সঙ্গে। কিন্তু আমাদের শরীরেও সেন্সলেস করলে একদম কাটাছিড়া পুরো অনেক বড় বড় ধরনের অপারেশন করে যেরকম ব্যাপার আছে না, পুরো অল বডি অবশ করে রাখে দীর্ঘ সময়ের জন্য, তখন এখানে কোনো টাচ করলেও ওনার কোনো অনুভূতি বা ভবাঙ্গ থেকে চিত্ত বের হওয়ার ব্যাপার ঘটে না, আমরা স্বাভাবিক যেটা দেখি। ঠিক একইভাবে এই অসংগ সত্যের বেলায়ও হৃদয় বাস্তু আছে, কিন্তু হৃদয় বাস্তুর কার্যক্রম শুরু হওয়ার মতো কোনো ব্যাপার নেই। আমরা এটা আগে জেনেছিলাম, নাম রূপের প্রত্যয়ে সরায়তন, সরায়তনের প্রত্যয়ে স্পর্শ, তো ওনার সরায়তন নাই, স্পর্শ হচ্ছে না। স্পর্শ না হলে চিত্ত উৎপন্ন হওয়ার ব্যাপার আছে নাকি নাই? আছে না, স্পর্শ না হলে চিত্ত উৎপন্ন কেমনে হওয়ার হবে কোনো সেটা? ব্যাপার নাই। তো সুতরাং ওনার সরায়তন নাই, অসংগ সত্যের সরায়তন না থাকলে স্পর্শ উৎপন্ন হয় না, আলম্বনের সঙ্গে কোনো সম্পর্ক ওনার নাই, না থাকার কারণে কোনো চিত্তবৃত্তিও নাই, টোটালি চিত্তবৃত্তি নাই অসংগ সত্যের। সেন্সলেস হয়ে পড়ে থাকার মতো অবস্থা আর কি। হ্যাঁ, সেন্সলেস হয়ে থাকার মতোই অবস্থা। মানে এটা কি এই অসংগ সত্যের আয়ুষ্কাল তো 500 কল্প, তার মানে 500 কল্পই ওনারা ওই অসংগ সত্যের মধ্যে হ্যাঁ, থাকে হ্যাঁ। অবস্থান করে। এর আগে কি ওনাদের কি মৃত্যু হয় না? মানে 500 কল্প এটা পরিপূর্ণ হতেই হবে, নাকি এর আগে অনেক সময় ওখান থেকে চ্যুতি হয়ে যায়? এর আগে চ্যুতি হয় কি না এরকম কোনো কথা তো এখানে লেখা আমরা পাই নাই। তবে আমাদের মনুষ্য লোকে যেরকম বিভ্রাটের ব্যাপার ঘটে, হ্যাঁ, অনাহুতভাবেও কি একটা বোম মারি দিতে পারে, দেশীয়ভাবে প্রবলেম, আমার কোনো কর্মের কোনো ব্যাপার ট্যাপার কিছু নাই, তথাপিও বোম পড়ছে যে বোমের আঘাতে আমি মরে যেতে পারি, এটা কর্ম লাগবে না। এখানে এরকম বিভ্রাটের ব্যাপার আছে। ব্রহ্মলোকেও এরকম, অসংগ সত্যের ব্রহ্মলোকে এরকম যদি বিভ্রাটের ব্যাপার তো থাকবে না,
আর আমরা যদ্দূর জানি এদ্দূর নাই। যদি না থাকে, এ জাতীয় কোনো সমস্যা না থাকে, তাহলে হবার কোনো কারণ নাই। আর ব্রহ্মলোকে এরকম হুট করে সাধারণ ব্রহ্মলোকে হুট করে মৃত্যুবরণের কোনো ব্যাপার নাই। যদিও বা দেবলোকে আমরা দেখছি হঠাৎ করে মরে যাবার ঘটনা, আয়ু শেষ হবার আগে। পড়ছিলাম, মনে আছে? হ্যাঁ, কখন, কোথায়? বানতে ওই যে খাবার খেতে যদি ভুলে যায়, মানে হ্যাঁ, খেলার ছলে ক্রিয়া প্রাদেশিক, ক্রিয়াপদে শিখে। তারপরে মনোপ্রাদেশিক। মানে মনকে যদি প্রদুষ্ট করা হয়, কিভাবে মন প্রদুষ্ট হয়? লোভের দ্বারা, হিংসার দ্বারা, অজ্ঞানতার দ্বারা মন প্রদুষ্ট হয়, মানে দূষিত হয়, কলুষিত হয় বা দূষিত হয়। আর এই কলুষিত দূষিত কোথায় হইলেই তাদের আয়ুষ্কাল নষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে, ওখানে আর বাঁচতে বানতে পারে না। রূপলোক, হ্যাঁ, রূপলোকের মধ্যে। হ্যাঁ, দেবলোকে। তো ওইখানে যে পঞ্চ নিবরণ বিনিবরণ হিসেবে থাকে, তাহলে ওনাদের প্রতীকও কেমনে রূপলোকে না উৎপন্ন তো, হবে? অর্থাৎ দেবলোকে। বানতে রূপলোক, দেবলোক, ব্রহ্মলোক, এগুলা কিরকম একটু বর্ণনা করেন তো। রূপলোক হচ্ছে যে 16 প্রকার রূপভূমি। হ্যাঁ। এখন যে কিছুক্ষণ আগে আমরা পাইছিলাম না একটা, হুম। 16 প্রকার রূপভূমি, এগুলোকে রূপভূমি বললেই বুঝতে হবে যে রূপবচর ব্রহ্মলোকের সত্যগণের কথা বলা হচ্ছে। আর 11 প্রকার সুগতি ভূমি, 7 প্রকার কামসুগতি ভূমি বললে মনুষ্যলোক সহ আরো 6 দেবলোক। আর 11 ও প্রকার আচ্ছা। কামভূমি বললে 4 অপায় সহ। হুম। আর অরূপভূমি বললে ওই 4 প্রকার অরূপভূমি। ওই 6 স্বর্গকে দেবভূমি বলে যে। হ্যাঁ, ওরাই এভাবে অনাহুতভাবে অনেক সময় কি হয়ে যায়, পতন হয়ে যায়। কিন্তু ব্রহ্মার ক্ষেত্রে আমরা দেখতেছি না যে কি হয়, পতন ওরকম পতন হয় না। পতন হবার সিস্টেম তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, উৎপন্নই হয় না, কিভাবে পতন হবে? হ্যাঁ, কিন্তু ওই যে প্রত্যেকটা বিষয়ই একটা নির্দিষ্ট কালসীমার মধ্যে সীমাবদ্ধ। যতই যেমন হোক না কেন, যতই শক্তিশালী লোহা খণ্ড হোক বা যতই ইস্পাত খণ্ড হোক না কেন, এটার বিবর্তন ক্ষয় তো আছে। ঠিক একই রূপে এই প্রাণীগণ যতই শক্তিশালী হোক না কেন, যতই ব্রহ্মা মহাব্রহ্মা হোক না কেন, কিন্তু ক্ষয় তো আছে। এই ক্ষয়ের কারণে ক্ষয় একদিন হবেই, শেষ একদিন হবেই। বানতে এখানে ওই 16 প্রকার যেটা রূপভূমি আছে, ওখানে এই অসংখ্য সত্তা বলতে ব্রহ্ম পরিষদকে অসংখ্য সত্তা বলে না? না, না, অসংখ্যটা শুধু অসংখ্যই নাম আছে বোধহয়, আর কোনো কিছু নামও নাই বোধহয়। দীপেন বাবু দেখতে পারেন 31 লোকভূমি 4টা একটু করে ChatGPT কে বলেন বাইর করে দেবে, তারপরে একটু আবৃত্তি করে শোনাবেন। রূপবচর ব্রহ্মলোক 16টা নাম। বানতে অসংখ্য সত্য, এটা হচ্ছে যে চতুর্থ ভূমি, অর্থাৎ এই 16 প্রকার রূপভূমির মধ্যে ওখানেও 4 স্তর আছে। প্রথম স্তরের মধ্যে পড়েছে ব্রহ্মা পরিষদ, তারপরে এই ব্রহ্মা পুরোহিত, মহাব্রহ্মা, এগুলা হচ্ছে প্রথম ভূমি, জ্ঞানভূমি। তারপরে দ্বিতীয় ভূমি হচ্ছে যে পরিত্যাব, অপ্রমাণবা, আবাসর। তারপরে তৃতীয় হচ্ছে যে পরিত্যাগ, অপ্রমাণব, শুভ, তারপরে শুভাকীর্ণ। তারপরে চতুর্থ ভূমি হচ্ছে যে বৃহৎ ফলার অসংগ সত্য। মানে ওখানে ওই যে প্রথম ধ্যান লাভীরা, হ্যাঁ, প্রথম দ্বিতীয় তৃতীয় প্রবেশ করাকে। ও চতুর্থ ধ্যান পর্যন্ত এগুলো কি অসংখ্য সত্য সবগুলো? সেটা বলতে না, শুধু না, অসংগ সত্য হচ্ছে যে একদম শেষে চতুর্থ ভূমির মধ্যে। যেমন আমরা এই মানে প্রথম দ্বিতীয় তৃতীয় ওরকম স্তর ভাগ থাকে না এখানেও? হ্যাঁ, বাক আছে তো।
মানে যেমন কি আমরা যদি বলি গরিব, মধ্যবিত্ত, ধনী ওরকম আর কি। তো হ্যাঁ, স্বর্গের হ্যাঁ, মধ্যে ওরকম স্তর আছে। হ্যাঁ। যে যেরকম চিত্ত আচ্ছা, উৎপন্ন ওই করবে ওই ওনার ফলটা ওরকম হবে। ওই চতুর্থ ধ্যান ভূমির মধ্যে ওই 2 প্রকার বৃহৎ ফল, অসংখ্য সত্য, ওই 11 এটা হবে আর কি। 11 অসংখ্য সত্য এটা না? 11 মানে এটা 11 নাম্বার ওই চতুর্থ ধ্যান ভূমি যেটা আছে, ওখানে 2 প্রকার আছে না? চতুর্থ ধ্যান ভূমি লাভ করলে এখানে 2টা দেখা যাচ্ছে, একটা বৃহৎ বৃহৎ ফল, একটা ফল, অসংখ্য একটা হচ্ছে সত্য। অসঙ্গ। হ্যাঁ, বৃহৎ ফল এবং অসঙ্গ, এই অসঙ্গ সত্য শুধু একটা। কিন্তু কিন্তু তাহলে যদি পঞ্চম ধ্যান লাভ করে তাহলে ওনারা কি ওই যে 5 প্রকার শুদ্ধবাসের মধ্যে প্রতিসন্ধি হবে? অর্থাৎ আমরা এই অভিধর্ম পিটক মতে পঞ্চম ধ্যানের ফলশ্রুতিতেই এই অসঙ্গ সত্য কুলে উপনীত হন। হ্যাঁ। আর সূত্র পিটক মতে হচ্ছে যে চতুর্থ ধ্যানের একটা পর্যায়ে গিয়ে, চতুর্থ ধ্যানের মানে কিছু পর্যায়ে আছে, ওই পর্যায়ে বৃহৎ ফল থাকবে, এবং আরেকটা পর্যায়ে আছে ওখানে গেলে একই ধ্যানের স্তরের মধ্যে হিসাব করা হয়েছে সূত্রপিটক মতে অসঙ্গ সত্য ও হয়। আর পঞ্চম ধ্যান হিসাব করা হয় সূত্রপিটক মতে ওই বাকি 4টা অরূপবচর, এগুলোকে 5 নম্বর ধ্যান হিসেবেই গণা হয়। দীপেন বাবু যেটা চার্ট পাঠাইছেন এটা হচ্ছে যে সূত্রপিটকের চার্ট। সূত্রপিটক মতে, অভিধর্ম পিটক মতে আমরা 9 প্রকার ধ্যান গণেছি, গণছি না? হ্যাঁ। কিন্তু গণলেও এখানেও গড়বড় হয়েছে। কি গড়বড় হয়েছে? এদিকে 9 দিলেও কিন্তু চিত্ত গণনার সময় ওই 9 এর সঙ্গে যুক্ত করে নাই। চিত্ত যে কোন ছিল 140 প্রকার, না 21 প্রকার, 121 প্রকার যে চিত্ত কোন ছিল, এই চিত্ত কিন্তু তখন পঞ্চম ধ্যানের সঙ্গে গণছে, মনে আছে? হ্যাঁ, চিত্ত পঞ্চম কিন্তু ধ্যানের সাথে নবম ধ্যানের সঙ্গে গণা নাই। গড়ে নাই। তাইলে এখানেও গড়বড় আছে। হ্যাঁ, এদিকে দেখাইতে আমাদেরকে এদিকে দেখাইলিও কিন্তু ওদিকে হিসাব করতে, এটা আমরা সমাধান করেছি, এটা আমাদের নিয়ে আমাদেরকে আর কোনো ঝামেলা করতেছে না, আর ওটা ঝামেলার কোনো জিনিসও না। আচ্ছা, কোন জায়গায় ছিলাম, আবার কোথা থেকে গেল? এই জায়গাটা একটু বুঝাবেন নাকি, যে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, যে এগুলোর মানে প্রথম ধ্যান করতে গেলে তুই যে বিতর্ক, প্রীতি, সুখ, একাগ্রতা, প্রত্যেকটার মধ্যেই কি আলাদা আলাদা সিস্টেম নাকি, না একাগ্রতার মধ্যেই আবার এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সেভাবে যায় শুধু একাগ্রতাতে গিয়ে, নাকি আবার যেমন দ্বিতীয় ধ্যান ভূমিতে আবার বিতর্ক শুরু হয়ে যায়? এগুলো কোনো একটা অ্যাপস থাকতে পারে, বা কোনো এগুলো এক্সপার্ট যারা আছেন, আমার মনে হচ্ছে যে কিছু একটা আঁকাআঁকি আছে, মানে বাংলাদেশে নিশ্চয়ই এগুলো পড়ানোর সময় একে একে বোঝানোর একটা ব্যাপার আছে। তা আমি এটা মনে মনে আঁকতেছি, কিন্তু আপনাদেরকে ওই আঁকাগুলো দেখাইতে পারতেছি না। এগুলো দেখাইলে খুব সুন্দর করে বুঝে যেতেন, ইজি ছিল ব্যাপারটা, বুঝছেন? তারপরে কি যেন হয়তো ভবিষ্যতে আঁকতে পারতেও পারি, চেষ্টা করে দেখবো আমি আস্তে আস্তে। এরকম যন্ত্রপাতি আছে কিন্তু এই জিনিসগুলো মানে একে একে বানিয়ে বানিয়ে দেখানোর আছে। আগে বুঝতাম না কেন এগুলো এত আঁকাঝোঁকার ব্যাপার আছে, যেমন এখন আমি মনে মনে আঁকতেছি এগুলো মানে আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু কিভাবে আঁকবো এটার ইয়া পাচ্ছি না,
কিন্তু মনে মনে আঁকতেছি। এই জিনিসটা আঁকে আঁকে বুঝাইলে মানে আপনারা খুব সহজেই বুঝে যাইতেন এই বিষয়টা। আচ্ছা, আমি চেষ্টা করতেছি এখন এমনি বলার জন্য। প্রথম ধ্যানটা বলতেছি। আমি শ্বাস প্রশ্বাসে মনোযোগ রাখলাম। তার মানে আমার চিত্ত একেবারের জন্য শ্বাস প্রশ্বাসে বসে থাকছে, একাগ্র হয়েছে মনে করেন। এটা আমরা আগে একবার ক্লাসে আলোচনা করছি অলরেডি। শ্বাস প্রশ্বাসে আমি চিত্ত একাগ্র করেছি, তার মানে কি আমার একটা চিত্ত হয়ে চুপচাপ বসে রয়েছে এক জায়গায়, এরকম? একাগ্র হলে তো ভান্তে এক জায়গাতেই থাকবে যদি একাগ্রতা এসে যায়। এই কথার অনুপাতে বোঝা যাচ্ছে যে কি এক জায়গায় মানে একাগ্র মানে এক জায়গাতেই বসে থাকতে হবে, কথা হচ্ছে এটা না? হ্যাঁ, কিন্তু চিত্ত নিয়ম আলাদা। এনি মনে আছে? এনি একটু করে এই জায়গাটা বলো আবার। বান্তে বলো এই জায়গাটা, চিত্ত নিয়মটা কিরকম? বান্তে আমি কথাটা বুঝতে পারি নাই। দীপেন বাবু মনে আছে? অমিত বাবু মনে আছে? এটা কি বলছো যে বিতর্ক, মানে বিতর্ক মানে বিতর্ক কাকে বলে এটা? প্রশ্ন যেটা হবে হোক, আমি আরো গোড়া থেকে টেনে পুরো জিনিসটা বোঝানোর একটা প্রক্রিয়া করতেছি, উনি যাতে বুঝতে পারে এবং সেই সঙ্গে আপনারাও যাতে বুঝতে পারেন, বুঝছেন? হ্যাঁ। ওনার প্রশ্নটা প্রশ্নের জায়গায় থাক, প্রশ্নটার উত্তর এমনি এমনি উনি বাইর করে ফেলবে ওখান থেকে, আমার আলোচনাগুলো থেকে, এবং উনি কি বলতে চাচ্ছেন এটা আমি বুঝছি। তো পুরো জিনিসটা মানে আপনারা খেয়াল করেন, তখন আপনারা বুঝে যাবেন। যাই হোক, এখনো ইয়ে করতে পারেন না, আপনারা আগে শুনেছেন, আগে আমি বলেছি। চিত্ত যখন আনাপানে শ্বাস প্রশ্বাসে স্থির হয়, এই আমরা বলতেছি যে স্থির, একাগ্র, এই শব্দগুলো কিন্তু আমরা বলতেছিও, লেখাও আছে, এবং সত্যিই এটা একাগ্র, সত্যিই এটা স্থির। তবে সেখানে কথা আছে। কিরকম কথা? স্থির হলে তার মানে চিত্ত এটা ওই ক্ষণের জন্য নিত্য, ওই সময়ের জন্য নিত্য, কথা এরকম চলে আসতেছে না? চিত্ত কি কখনো নিত্য? এনে বুঝা গেছে কথাটা? বান্তে হ্যাঁ। চিত্ত কখনোই কি নিত্য? না। এবং কখনোই চিত্তকে একটা মুহূর্তকাল, একটা ক্ষণকালের জন্য চিত্তকে আত্মত্ব প্রকাশ করতে পারে চিত্ত? পারে না। সুতরাং এই যে চিত্তের অনিত্যতা, আবার এদিকে বলতেছি যে চিত্ত একাগ্র হয়েছে, দুটোটা ঘটনা একই রকম ইয়ে হয়ে গেল না? বান্তে হ্যাঁ। এটা কিরকম? এটা হচ্ছে যে শ্বাস প্রশ্বাস এর মধ্যে মন একাগ্র হয়েছে এভাবে। ইয়াটা কই? অপর্ণা চিত্তবীতি, অপর্ণা চিত্তবীতি একটু করে আবৃত্তি করেন দীপেন বাবু। অপর্ণা চিত্তবীতি পাবেন কত পৃষ্ঠাতে? যে আগে পারেন বলে ফেলেন। ভবাঙ্গ, চলন, উপচ্ছেদ, মনোধারাবর্তন, পরিকর্ম, উপাচার, অনুলোম, গুচ্ছবু, ধ্যান, ভবাঙ্গ। ভবাঙ্গ থেকে কোথায় গেছে সরাসরি? চলন। চলনের মধ্যে। হ্যাঁ, এখানে অতীতের কোনো ব্যাপার নাই, অতীত ভবাঙ্গ দরকার নাই। চিত্ত তো তখনই বান্তে চিত্ত না মানে মনটা তো তখনই একাগ্র হয়ে গেছে, সেটা তো এটাই আলোচনা করতেছি যে হ্যাঁ, এটাই আমরা এটা আগে করছিলাম, তোমরা আগে বুঝছিলা। তো উপাসক জ্ঞানশীল সিং এর জন্য এটা বলতেছি। হ্যাঁ, এবং সকলের জন্য এটা আবার কাজে লাগবে। চলন, উপচ্ছেদ, তারপরে পরিকর্ম, যা যা এখন বলেছে আর কি, ওগুলো ঘুরে আবার পুনরায় ভবাঙ্গ,
এইভাবে লক্ষাধিকবার একটা মুহূর্তের মধ্যেও এরকম চক্কর মারতে থাকে। কত স্পিডে চক্কর মারে এগুলো, এটার প্রমাণ, এটার তুলনা, এটার উপমা কোনো কিছুর সঙ্গে দেওয়া যায় না। শাস্ত্রে উল্লেখ আছে, ধর্মরাজ সর্বজ্ঞ বুদ্ধও এটার সেম উপমা, সেম সাক্ষী আর কোনো কিছু দিতে পারে নাই। এত দ্রুত চলতে পারে, এত দ্রুত ঘূর্ণায়মান আর কোনো একটা বিষয় নাই। যদি থাকতো বলতো ওইটার মতো দ্রুত গতি সম্পন্ন। বুঝছেন? মাঝে মধ্যে কিছু কথা কিছু জায়গাতে আছে বিদ্যুৎ বেগের চেয়েও দ্রুত গতি সম্পন্ন। বিদ্যুতের বেগ নর্মালি কারেন্টের তার দিয়ে না বুঝলেও ঠাডারগুলো দিয়ে আপনারা বুঝেন কোথায় করছে, আবার কোথায় মুহূর্তের মধ্যে চলে আসে। শব্দ আসে যে অনেক পরে, এদিকে কিন্তু আগুন লাগিয়ে পুড়ে যায় বহুত আগে। বুঝছেন? ওখান দিয়ে কিছুটা মাপ করতে পারেন যে এই বিদ্যুতের গতি, এটার সঙ্গেও তুলনা করা যায় না। এত দ্রুত এই চিত্তের ঘূর্ণায়ন, এত দ্রুত ঘূর্ণায়ন করলেও এই শ্বাস প্রশ্বাসের বাইরে যায় না, আবার ঘুরে আবার শ্বাস প্রশ্বাস। ও কানে নাকে চোখে নানা জাতীয় আলম্বন থাকলেও, নানা কিছু উপস্থিত হইলেও কোনো কিছুতে ওনার মনোনিবেশ তখন থাকে না, শুধুমাত্র এই শ্বাস প্রশ্বাসের মধ্যেই ধরে থাকে। ঘুরে আবার আলম্বন আনাপান, ঘুরে ফিরে আবার আলম্বন আনাপান, ঘুরে ফিরে আবার আলম্বন আনাপান, ঘুরে ফিরে আবার আলম্বন শ্বাস প্রশ্বাস। শ্বাস প্রশ্বাস ছাড়া অন্যদিকে কোনোভাবেও চিত্ত যায় না। চিত্ত এখানে একটা না, এখানে অনেক অনেক অনন্ত লক্ষাধিক চিত্ত হয়ে যাচ্ছে, যেহেতু যবনে পৌঁছলেই চিত্ত আবার নবীভূত হয়। এটাই হচ্ছে যে একাগ্রতা। ওই জায়গার থেকে বাইরে ছুটে গেলে আমি ওখান থেকে এখানে 1 লক্ষ চিত্ত হয়েছে, 1 লক্ষ চিত্তের মধ্যে একটাও যদি বাইরে যায়, তার মানে আমার ওই একটা বিচ্ছিন্ন হয়ে গেছে আবার। এটা ঠিক এট এ টাইম যখন রাখতে পারা যায়, এটা বিতর্ক কন্টিনিউ হয়েছে, সেখানে একাগ্র কন্টিনিউ, বিচার কন্টিনিউ, এই 3-এর সমন্বয় হইলেই প্রীতি এবং সুখ, এই 5টা সহ পঞ্চম ধ্যান, পঞ্চম অঙ্গ সম্মিলিত প্রথম ধ্যান। উপাসক জ্ঞানেশ্বর সিংহ এদুর আপাতত বুঝছেন না? না, ওই যে ভান্তে, ওই যে বললেন যে একাগ্রতার মধ্যে যে আবার যে শুরু হয়ে যায়, ওই যে আবার বিতর্ক থেকে, ওই জায়গাটা একটু মানে মানে যেহেতু এক জায়গায় আছে একাগ্রতাটা, তো সেখানেও আবার বিতর্ক শুরু হয়ে যায় নাকি? বিতর্ক মানে আবার মনে করেন, বিতর্ক মানে কি ছিল? মানে আলম্বনে ওই যে শ্বাস প্রশ্বাসের আলম্বনটা, সেটা আবার শুরু আলম্বনে হয়ে যায় ওই একাগ্রতার কিছুই। লাগিয়ে দেওয়া। প্রথম ধ্যান উৎপন্ন হওয়ার আগে আমি লাগানোর চেষ্টা করেছি, জোড়া লাগানোর চেষ্টা করেছি, করে যাচ্ছি, এটা বিতর্কের চেষ্টা, বিতর্কের চেষ্টা। আর যখন লাগানো হয়ে যায়, লাগাইতে পারি, লাগাইতে জানি, তখন বিতর্ক সাকসেস। বিতর্ক আছে অলরেডি, বিতর্ক এটা অঙ্গ হয়ে গেছে এখন। প্রথম ধ্যানের পঞ্চম অঙ্গের মধ্যে এক অঙ্গ হচ্ছে বিতর্ক। বুঝছেন না? হ্যাঁ, এতক্ষণ আপনি চেষ্টা করেছেন, আর যখনই এটা উৎপন্ন হয়ে যাবে প্রথম ধ্যান, তখন এট এ টাইম আছে। আর দ্বিতীয় ধ্যানে গেলে বিতর্ক বাদ দিয়ে আর 4টা সেম। বিতর্ক আর তখন প্রয়োজন হয় না। বিতর্ক বিতর্কের জায়গায় ঠিকই রয়েছে, কিন্তু বিতর্ককে হিসাব করার প্রয়োজন পড়ে না চিত্ত উন্নত হওয়ার কারণে। যেমন আমরা 5টা শব্দ শিখতে নিয়েছি,
5টা শব্দ শিখতে 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 প্রথম আমি একটা দিয়ে শুরু করেছি, এটা অনেকবার বলছি। তারপরে এটা শিক্ষা হয়ে গেছে, এটার সঙ্গে 2টা যুক্ত করেছি, শিক্ষা হয়ে গেছে 3টা যুক্ত করেছি, শিক্ষা হয়ে গেছে 4টা যুক্ত করেছি, শিক্ষা হয়ে গেছে 5টা যুক্ত করেছি, শিক্ষা হয়ে গেছে এখন 6টা নিচ্ছি। তো আমার প্রথমটা বাদ দিয়ে এখানে আরেকটা বাড়াইছি আমি ওদিকে। জাস্ট একটা উদাহরণ বলে, তো 6টা তো এখানে নাই, উদাহরণ দিলাম। হ্যাঁ, একটা বাদ দিয়ে, কেন বাদ দিয়ে এটা আমার আর না পড়লেও আর বলবো না আমি, এটা না পড়লেও আর বলাবলি নাই, এটা কার্যক্রম অটোমেটিকভাবে চলবে, এটা প্রয়োজন আসলে আমি বলতে পারবো। এরকম হয় না শিকার বেলায়? হ্যাঁ ঠিক এই ধ্যানের প্রথম ধ্যান থেকে যখন দ্বিতীয় ধ্যান উৎপন্ন হয় তখন বিতর্ক বাদ দিয়ে শুরু হয়। কখন? যখন কন্টিনিউ ভাবে আপনি যখন ইয়া করবেন, মানে ধ্যানে চালু থাকবেন, মানে আপনি ধ্যানে প্রথম ধ্যান লাভ করেছেন অলরেডি, এবার আপনি ওই ধ্যান থেকেই দ্বিতীয় ধ্যানে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, তখন এর বেলায় এটা। আবার দ্বিতীয় ধ্যানে মানে বিতর্কটা হচ্ছে। ধ্যান থেকে উঠে গেছেন, ধ্যান থেকে উঠে আবার যদি আপনি পরবর্তীতেও যদি সেম ভাবে যেতে চান, ওই ক্রমান্বয়ে প্রথম ধ্যানে গেলেন, যাওয়ার পরে এরপর আবার দ্বিতীয় ধ্যানে গেলেন। দ্বিতীয় ধ্যানে যাইতে তখন কি কি? বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা। বিচার থাকে, প্রীতি থাকে, সুখ থাকে, একাগ্রতা থাকে। দ্বিতীয় ধ্যানে উন্নীত হইলে মাত্র বিতর্কর প্রয়োজন আর হয় না। তৃতীয় ধ্যানে গেলে বিচারেরও আর প্রয়োজন হয় না। চতুর্থ ধ্যানে গেলে তখন সুখকে বর্জন করে উপেক্ষা এবং একাগ্রতা, সুখকে উপেক্ষিত করে, উপেক্ষা এবং একাগ্রতার সহিত চতুর্থ ধ্যান। ভান্তে মানে কোন এক যোগী যখন প্রথম ধ্যান তো শুরু করলো, তো প্রথম ধ্যানে ঠিক আছে ওর বিতর্ক থাকবে, তারপর দ্বিতীয় ধ্যান যখন উনি ধরেন মানে মধ্যে মধ্যে তো উনি ধ্যান থেকে উঠবেন, তারপরে শুরু হলো শ্বাস প্রশ্বাস দ্বারা অন্য কিছু ধ্যান করবেন, তো উনি যখন আবার দ্বিতীয় মানে ধ্যানে বসবেন, তো তখন উনার প্রথম ধ্যান তো প্রথমেই আয়ত্ত হয়ে গেছে, তো যখনই উনি ধ্যান মানে ধ্যানে ইয়ে করবেন, চিত্ত আবিষ্ট করবেন, তো উনার বিতর্ক চলে যাবে, মানে বিচার থেকে শুরু হয়ে যাবে দ্বিতীয় ধ্যান যখন শুরু করবেন। এইটাই বলছি, আবার তিনি সেটাকে আমি যদি দ্বিতীয় ধ্যান থেকে হ্যাঁ উঠে হ্যাঁ যান, আমি সেটাকে দ্বিতীয় ধ্যান, হ্যাঁ ধ্যান থেকে যদি উঠে যান, আবার যদি পুনরায় ধ্যান হ্যাঁ করতে হয়, আবার প্রথম ধ্যান থেকে আসতে হয়, এবং ওটা কোনো সময়ের ব্যাপার না, এটা এক চিত্তক্ষণের ব্যাপার। হ্যাঁ বুঝছেন? এক মানে চিত্তক্ষণ, এটা তখন প্রথম হ্যাঁ ধ্যান থাকবে, তখন দ্বিতীয় উনার চিত্তক্ষণ ওই মানে বিতর্কটা চলে যাবে। হ্যাঁ, দ্বিতীয় না, আবার শুরু হতে বিতর্ক থেকে শুরু হবে। বামদের বিতর্ক তো চলে গেলে বিতর্ক দিয়েই তো আমরা বিচারটা ইয়া করবো। এটা কথা। আপনি উপাসকের বিতর্কটা প্রশ্নটা যখন বুঝেন না, উপাসকে বলতে চাচ্ছে যে উনি ধ্যান শেষ করে উঠে গেছে মানে অন্য সাধারণ মানুষ আবার, বুঝছেন? এই সাধারণ মানুষ আবার যখন ধ্যানে বসে, তখন তিনি কিভাবে, তখন কি তিনি সরাসরি দ্বিতীয় ধ্যান করেন? উত্তর হচ্ছে যে না, সরাসরি দ্বিতীয় ধ্যান এরকম করা যায় না, আবার ওনাকে প্রথম ধ্যান করতে হয়। তো সুখের বিষয়, মজার বিষয় এটাই যে ওই প্রথম ধ্যান চিত্তক্ষণ একবার বা দুই চিত্তক্ষণ পর্যন্ত থাকে, এরপরে দ্বিতীয় ধ্যান চিত্ত, কারণ রাস্তাগুলো খুব পরিচিত, যাওয়াটা ওনার জন্য হ্যাঁ ভান্তে, এখন ভান্তে আমি মোটামুটি এটা বিষয় নিয়ে ক্লিয়ার, মানে ওনার সময়টা লাগবে কম, যেমন প্রথম ধ্যানে বিতর্কে যতটা সময় লেগেছে, দ্বিতীয়তে আর একটু কম সময় লাগবে, তৃতীয়তে গিয়ে আর একটু কম সময় লাগবে, চতুর্থতে গিয়ে আরো কম সময় হবে। সেরকম ভাবে মানে চতুর্থ ধ্যানে যদি উনি মানে চলে যান, তখনও উনি বিতর্ক থেকেই শুরু করবেন, কিন্তু বিতর্কতে এত কম সময় লাগবে যে প্রথমের তুলনায় অনেক কম লাগবে। সেটাই তো? হ্যাঁ, এটা ঠিক তাই বুঝছেন, তবে এটাকে অনেক সময় বলার কোনো অবকাশও নাই। সময় বলতেও আমাদের যে সময়টুকু লেগেছে, কিন্তু ওই চিত্তগুলো উৎপত্তিতে, মানে যদি দেখা যাচ্ছে এটা এক চিত্তক্ষণ মাত্র প্রথম ধ্যান চিত্ত উৎপন্ন করে, সঙ্গে সঙ্গে দ্বিতীয় চিত্তক্ষণ এর মধ্যে দ্বিতীয় ধ্যান, এক চিত্তক্ষণের ব্যাপার চিন্তা করছেন। একটা বিষয়, একটা আলম্বনকে চিন্তা করতে এখানে লক্ষাধিক চিত্ত উৎপন্ন হয়ে যেতে পারে, মানে লক্ষাধিক বার এখানে চিত্ত উৎপন্ন হয়েছে, কর্ম উৎপন্ন হয়েছে। ঠিক ওই দ্রুত গতিতে এই প্রথম ধ্যান থেকে দ্বিতীয় ধ্যানে যাইতে ওটা নিমিষকাল,
কিন্তু ওরকমই যাবে, প্রথম ধ্যান না করে দ্বিতীয় ধ্যানে ওরকম যায় না, যাওয়ার সিস্টেম নাই। হ্যাঁ ভান্তে। আর ভান্তে ওই যে পঞ্চশুদ্ধাবাস তো শুধু অনাগামীদের জন্য, অনাগামী যারা লাভ করেছেন ওনাদেরই পঞ্চশুদ্ধাবাস। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে ভান্তে। তা আমাদের তেমনি সময়ও শেষ হয়ে গেছে, মূল লাইন পড়ার লাইনে একটুও যাই নাই। এনে কালকে যেগুলো ছিল এগুলো পরিষ্কার হয়েছে? আমি যেটা আলোচনা করতে চাইছিলাম মূলত, বান্দে হ্যাঁ লাইন শেষ না হলে নাই, কিন্তু হয়েছে, আলোচনা সুন্দর হয়েছে না? হ্যাঁ বান্দে এবারতে বললে হবে না, বুঝছো? বান্দে বুঝছি। আচ্ছা, তারপর হচ্ছে যে অধিকন্ত প্রতিজ্ঞ যবন ও তদালম্বন উৎপন্ন হয় না। এদূর পর্যন্ত আমাদের সমাপ্ত হয়ে গেছে পড়া। এই ভূমিতে 66 প্রকার বিধিচিত্ত উৎপন্ন হয়। কোন ভূমিতে? এই 15 প্রকার ভূমিতে, 15 প্রকার ভূমিতে 66 প্রকার 64 প্রকার চিত্ত উৎপন্ন হয়। যেমন এখান থেকে 8 প্রকার লোভচিত্ত, 2 প্রকার মোহচিত্ত, 2 প্রকার চক্ষু বিজ্ঞান, 2 প্রকার শ্রোত বিজ্ঞান, 2 সম্প্রতীচ্য, 3 সন্তিরণ, 3 অহেতুক ক্রিয়া, 8 মহাকুশল, 8 মহাক্রিয়া, 9 মহৎগত, 9 মহৎগত ক্রিয়া এবং 8 লোকোত্তর। শুধুমাত্র দেশমূলক 2 চিত্ত উৎপন্ন হয় না যে লোভচিত্তের মধ্যে। তবে এই লোভচিত্তগুলো কিন্তু কামলোকীয় লোভচিত্তের মতো করে একই রকমের কার্যক্রম থাকবে না সিস্টেম ওয়াইজ। কেন? কারণ এখানে পঞ্চনিবার, এখানে মনে হয় ওই যে পঞ্চনিবরণের ব্যাপার, এটাই ঠিক আছে। হ্যাঁ, পঞ্চনিবরণ যেহেতু থাকবে না, এই লোভচিত্ত উৎপন্ন হইলেও কামলোকীয় কামভাগীয় লোভচিত্তের সমান নয়। এমনি লোভচিত্ত উৎপন্ন হবে ঠিক আছে, কিন্তু হইলেও কামলোকীয় সত্যগণের মতো নয়। বান্তে এই এই যে চিত্তগুলা বলেছে লোভচিত্ত, ওই চিত্তের মাধ্যমে তো ওই চিত্তগুলা যদি উৎপন্ন করে বা ওই সময় যদি চ্যুতি হয়, তাহলে তো ওনারা এই ছাড়িয়ে পাইয়েও তো প্রতিসন্ধি হতে পারে। কিন্তু আমরাও ওরকম এখানে কথা আছে তো, যেমন শ্রোতাপত্তি মার্গলাভীর কাছে চিত্ত উৎপন্ন হয়, এটা আমরা পাইছিলাম। হ্যাঁ, কিন্তু তারা চারি উপায়ে যান না, এটা পাইছিলাম। হ্যাঁ, কেন ওটা যায় তো না, জানি। এটাও পাইছিলাম। হ্যাঁ, ঠিক পাইছি সেটাও। সেম ঘটনা এখানেও। এই জায়গা থেকে সরাসরি কেন যেতে পারে না? যেমন আমরা কিছুক্ষণ আগেই পড়ে আসছি যে ওনাদের চিত্ত কিরকম থাকে। এটা তো ধ্যান চিত্ত থাকে ওনাদের হ্যাঁ, সবসময়। সব সময়, অর্থাৎ বিনিবরণ থাকে। তাহলে এখানে লোভ যে আছে, লোভচিত্ত যে উৎপন্ন হয়, সেটা কিভাবে, কিরকম? আমরা স্বাভাবিকভাবে জানি যে এই লোভ, দেশ, মোহ এগুলো সুপ্তভাবে তো প্রত্যেকের কাছে থাকে, কিন্তু
এখানে দেখা যাচ্ছে যে এগুলো সূক্ষ্মভাবে এগুলো উৎপন্ন হয়, কিন্তু উৎপন্ন হইলেও যতটা উৎপন্ন না হইলে এই চিত্তের একাগ্রতা নষ্ট করতে পারে ততটা উৎপন্ন হয় না। এই জাতীয় কোনো একটা ব্যাপার এখানে আছে, আমাদের এখানে আলোচনা থাকবে কিনা জানি না। যাই হোক, এখন আপাতত এটা মাথায় রাখতে হবে যে কামলোকীয় লোভচিত্তের মতো এই লোভচিত্তের আকার প্রকারের ব্যাপার নাই। বান্তে এটা কি এরকম হতে পারে? এখানে বলেছে যে লোভচিত্ত মোহচিত্ত। আমরা দেখেছি যে যখন লোভ মোহ এবং ওই জায়গায় যখন ওনার দেশচিত্ত উৎপন্ন হয়ে যায় তখন কিন্তু আমরা পাপ কাজটা সংগঠিত করে ফেলি, এর আগে নয়। যখন দেশ যখন যুক্ত হয়, তার মানে ওনাদের মধ্যে মূলক চিত্তগুলো উৎপন্ন হয় না বিদায়, মানে এগুলা থাকে লোভচিত্ত মোহচিত্ত, কিন্তু সেটা সুপ্ত আকারে থাকে, সেটা হয়তো বা আচ্ছা, ক্রিয়া হয় যাই না, হোক, যেটা কাজ বলতে হয় না। চাইছিলাম মনে পড়ছে, এই যে প্রীতি এবং সুখের কথা বললাম, হোক না সেটা মনের সুখ, ওই সুখটাকেও তিনি ওই সুখের প্রতিও আকৃষ্ট হয়ে অবস্থান করেন, তিনি ওই সুখের প্রতিও আসক্ত হয়ে তিনি অবস্থান করেন তো। ঠিক আছে বান্তে, হ্যাঁ। তাহলে এটাকে আমরা কি বলছিলাম? রূপতৃষ্ণা বলছিলাম না? তৃষ্ণা, হ্যাঁ হ্যাঁ বান্তে। রূপবচর তৃষ্ণা। আর তৃষ্ণার অপর নাম কি? লোভ না? লোভ, হ্যাঁ। এখন মিলছে। এটা আমি রাগ। প্রথম থেকে বলতে চাইছিলাম যে ভুলে গেছি। হ্যাঁ, এটা বলার জন্য বান্তে, আমি হ্যাঁ। বসে থাকছি। কথাগুলো সবসময় সবভাবে আসে না। দিবেন বাবু, এটা আমার আবার মনে নাও থাকতে পারে, এই জায়গাটা, এই লোভচিত্তের ব্যাপারটা। এটা একটু সুন্দর করে আপনারাও আপনাদের প্রয়োজনে লাগবে, লিখে রাখেন। কামবচর তৃষ্ণা, রূপবচর তৃষ্ণা, অরূপবচর তৃষ্ণা। ওই অরূপ চিত্তের প্রতি, অরূপ অবস্থার প্রতি যে লোভ বা তৃষ্ণা, ওটাও কিন্তু লোভ, ওটাও কিন্তু তৃষ্ণা। তখন কিন্তু কোনো কামনীয় বিষয়ে তৃষ্ণা না, কিন্তু এটা রূপবচর চিত্ত অনুযায়ী, রূপবচর ধ্যান ভূমি অনুযায়ী তৃষ্ণা। ঠিক আছে তো বান্তে, রূপভূমিতে প্রতিসন্ধি না, ওইটাও তো একটা তৃষ্ণা। তৃষ্ণা আছে বিদায় তো ওখানে প্রতিসন্ধির জন্য। তাহলে মোহমূলক চিত্ত, চক্ষু বিজ্ঞান, শ্রুত বিজ্ঞান, সম্প্রতীচ্ছ, সন্তিরণ, অহেতুক, মহাকুশল, মহাক্রিয়া, মহৎগত ক্রিয়া ও লোকোত্তর 8। এই লোকোত্তর 8 পর্যন্ত কিভাবে ব্রহ্মলোকে গিয়েও এগুলো চিত্ত উৎপন্ন করতে আমরা দেখেছি। হ্যাঁ। এবং মনুষ্যলোকে থাকা অবস্থায় ওই লোকোত্তরে উৎপন্ন হইলে, লোকোত্তর চিত্ত অধিগত হইলে সেখান থেকেও কি করতে পারেন? লোকোত্তর চিত্ত উৎপন্ন করলে অরহত্ত ফল লাভ করতে পারে, ওইখান থেকেও পারেন। আর এটা ব্রহ্মলোকে থাকা অবস্থায়ও পারে, মনুষ্যলোকেও এরকম পর্যায়ে গ্রস্ত হইলে তখনও তিনি পারেন। দেবলোকেও পারে বান্তে? হ্যাঁ, অবশ্যই পারবে। রূপবচর ব্রহ্মলোকে পারতেছে, দেবলোকে না পারার কি আছে? বান্তে, হ্যাঁ, যেহেতু যারা রূপ লোকে গিয়েছে আর কি, তারা যেহেতু মনুষ্য লোকে কি বলে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, এগুলো যেহেতু মহৎগত ধ্যান চিত্ত এগুলো যেহেতু লাভ করেছে, সেহেতু সেটার কারণে তারা রূপলোকে গিয়েছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তাদের এটা বিপাকের বিষয়ে আসতেছে এখানে। আর বিপাকের বিষয় যদি তাহলে এখানে বিপাকের ক্রিয়াগুলো আসে না কেন? অনুগ্রহপূর্বক প্রশ্নটা আবার একবার বলেন। মানে বলতে চাচ্ছিলাম যে কি, মনুষ্যলোকে আমি এখন মহৎগত চিত্ত, আমি হয়তো বা প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, এগুলো মানে রূপবচর কোন একটা ধ্যান আমি লাভ করছি, তাহলে সেটার বিপাক হিসেবে আমাকে তো সাথে সাথে পরের বারে আমি তো রূপ ব্রহ্মলোকে আমার জন্ম হবে।
তো সেক্ষেত্রে সেটা বিপাকে আসবে না এখানে, বিপাক চিত্ত রূপব্রহ্মকে, মানে এখানে ব্যতিচিত্তের মধ্যে তো সব মানে মহৎগত কুশল আসছে, মহৎগত ক্রিয়া আসছে, মহৎগত বিপাক তো আসে না, এটা বুঝতেছি। এটা বলাতে আর একটা পুরনো কথা বলতেছি। আনান্তরিক কর্ম মূলত 5 প্রকারই। আনান্তরিক কর্ম মূলত 5 প্রকারই, অধভাগীয় সেগুলো। কেন বলছি 5 প্রকার? ঊর্ধ্বভাগীয়গুলো কেন বাদ দিলাম? বাদ দেওয়ার কারণ হচ্ছে যে এই ঊর্ধ্বভাগীয় পঞ্চ আনান্তরিক কর্ম সম্পাদন করার পরেও কেউ যদি আবার এই 5 প্রকার কর্মকাণ্ড করে ফেলে, সঙ্গভেদ, অরহৎ হত্যা, বুদ্ধবুদ্ধের রক্তপাত, মাতা পিতা হত্যা যারা করে ফেলেন, তাদের কিন্তু ওগুলো আর তখন কাজ করবে না। আর কখনো এর পরবর্তীকালে এটা এই 5টা একবার ঘটাই ফেলার পরে কখনো উনি ইয়ে করতে পারেন না, আর অপর্ণাচিত উৎপন্ন করতে পারেন না। বেশি মারাত্মক না? পুরো ভবাঙ্গ তছনছ হয়ে যায়, বেশি ডেঞ্জারাস, মানে ভবাঙ্গের কন্ডিশন পুরো নষ্ট হয়ে যায়। আচ্ছা, তাইলে একটা বুঝলেন, এটা আপনার কথার সঙ্গে ইয়ে আছে যে সংযুক্ত, সম্পর্কযুক্ত আছে, সেজন্য বলছি। তারপরে দ্বিতীয়বার বলতেছেন যে আপনি আমরা বিপাক বলতে বলি যে পুনরায় এই জন্মে যেটা ফিল করতেছে, অনুভব করতেছে, এটাকে কুশল চিত্ত হিসেবে আমরা দেখেছি। কিন্তু এটাও বলছি যে কি ঠিক সেই মুহূর্তে এই প্রীতি এবং সুখের যে আমরা অবস্থাগুলো দেখতেছি, হ্যাঁ, এটাকে ফল পাচ্ছি, ফল পাচ্ছে এরকম বলা যেতে পারে, পারে তো? মানে তখন তিনি সুখী আছে না, ধ্যানে সুখে সুখী আছে না, সুখী আছে এরকম বলা যেতে পারে। আবার আজকে এমন একটা বিষয় আলোচনা হয়েছে যে আমি যদি ওই সুখকে ফিল করতে যাই, অনুভব করতে যাই, আমার চিত্ত একাগ্রতা ভ্রষ্ট হয়েছে। একাগ্রতা ভ্রষ্ট হইলে মাত্র তাহলে আর আমার ওই ধ্যানটাও নাই। তার মানে ওই একাগ্রতা থাকা অবস্থায় এই সুখগুলো থাকলেই ভোগ করার কোনো উপায় নাই, তার মানে ফলও নাই। এই উত্তরের সঙ্গে, এই প্রশ্নের সঙ্গে ওটার সঙ্গে সবগুলো একটু মিলান, বুঝে যাবেন। এই জন্য বিপাক হিসেবে এগুলো জীবদ্দশায় এই বিপাকটা লেখা হয় না, আমার মানে ধারণা আর কি। যাই হোক, আরো কথা পরে পাল্টাইতে পারে। এদূর পর্যন্ত এমনি আমি বুঝতেছি। এ নিয়ে আমি কি বলতে চাইছি বুঝে গেছে কি? बनते हैं এই ব্যতিচিত্তগুলো তো রূপ ব্রহ্মলোকের ব্যতিচিত্ত না? হ্যাঁ, এখানে 64 প্রকার। এগুলোর উপর ব্রহ্মলোকের বিধিচিত্ত, শুধু তাই নয়, এগুলো মনুষ্যলোকের মানুষরাও এগুলো করতে পারে। হ্যাঁ, তারপরে আর এখানে শুধুমাত্র ভূমি ভেদে যেহেতু আমাদেরকে বলা হয়েছে, ওই ভূমিতে গেলে তখনকারই ঘটনা হবে এটা। আর মানুষও যখন ওই ভূমির অন্তর্গত হয়ে যায়, যতক্ষণ ওই চিত্ত আয়ত্তগত অবস্থায় রাখে, ততক্ষণের জন্য ওনাকেও সেই কাতারের মধ্যেই গণা হবে, সেই হিসাবের মধ্যেই গণা হবে। বলেন। তাহলে তো বলতে এখানে 9 প্রকার বিপাক, এটা আসার কথা না, মহৎ কথা। মনুষ্যলোকে এটা যখন তিনি চ্যুত হবেন, চ্যুতির সময়ে, এটা মনুষ্যলোকে থাকাকালীন সময়ে এটা আসবে, বিপাকগুলো আসবে। 9 প্রকার বিপাক কখন উৎপন্ন হয় এটা ইয়ার মধ্যে লেখা নাই। এটা ইয়ার মধ্যে কামভূমিতে এই 9 প্রকার মহৎগত বিপাক উৎপন্ন হয় না, সেখানে লেখা ছিল যে। এরপরেরটাতে কি লেখা আছে? মহৎগত কুশল,
আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, এটা হচ্ছে যে আহ এটা মহৎগত তো মহৎগত এখন তো রূপভূমিতে তারা জন্মগ্রহণ করে আছেন, বিপাক তো তারা পেয়ে গেছে অলরেডি। অলরেডি আমিও বলতে চাচ্ছি। চ্যুতি চিত্তক্ষণে অলরেডি বিপাক হয়ে গেছে। এখন যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে যে কুশল। আর মানে এই এগুলা ওনাদের বিপাকটা চিত্তের মধ্যে উৎপন্ন হয়, হ্যাঁ রূপলোকের মধ্যে যখন প্রতিসন্ধি হয়, হুম হওয়ার পরে এই চিত্তগুলা উৎপন্ন হয়, হুম মানে 8 প্রকার 2 প্রকার ওগুলা। হুম আর ওই যে ওনারা যে ধ্যান লাভ করছে, ওই ধ্যানের বিপাকে তো ওনারা যখন ওই ফলটা পেয়েছে, পাচ্ছেন এখন তখনই অলরেডি। কিন্তু হুম রূপলোকে, হ্যাঁ, হুম রূপলোকে প্রতিসন্ধি হয়েছে ওই কারণেই। হুম ওটা দিয়ে তো পুরা ভবাঙ্গ গঠন করেছে তখন। ব্রহ্মলোকীয় ভবাঙ্গ হ্যাঁ, হ্যাঁ, চলতেছে, রানিং চলতেছে। আপনি নিচেরটা বলছেন, আমি অলরেডি। এটা খেয়াল করি নাই, নিচের লাইনটা। হ্যাঁ, 9 প্রকার মহৎগত কুশল এবং মহৎগত ক্রিয়া। এই মহৎগত বিপাক শুধুমাত্র ওই চ্যুতিক্ষণে বিপাক দেয়, এছাড়া আর কোনো জায়গাতে আমরা বিপাক এখনো দেখতেছি না। ঠিক আছে, দেখেছি? আমাদের রূপভূমিতে থেকে সেখানকার সুখ ভোগ করে, সেটা কি বিপাকের মধ্যে পড়তেছে না? রূপভূমির মধ্যে থেকে ওই সুখগুলো ভোগ করতে পারতেছে না, এটা এখনো বললাম আমরা। কারণ চিত্ত তো একাগ্র রয়েছে, চিত্ত একাগ্র থাকলে, হ্যাঁ, চিত্তকে একাগ্রতা থেকে ছুটাইলে মাত্র কি হয়ে যাচ্ছে, মানে ওখানে দেখতেছি যে আমরা ছুটানির সিস্টেমও নাই, একাগ্র ভাবে থেকে যাচ্ছে, ছুটানির কোনো সিস্টেমও নাই। আমি এই সুখের দিকে মনোনিবেশ করতে গেলে কি হলো, আমার ধ্যান ভেঙে যাচ্ছে। তার মানে ওরা কখনো ধ্যান ভাঙে না, ওই ধ্যানের মধ্যেই তারা থাকতেছেন। তো আমি মানে যেটা বলেছেন, তাহলে সেটা যদি সুখ হয়ে থাকে তাহলে সেটা বিপাক না? বিপাকটা এখানে আসার কথা না? বিপাক, সেটা তো বিপাক, কিন্তু বিপাকটা ডাইরেক্ট উনি পেয়ে গেছেন প্রথম সাইতে, ওটা বিপাক চিত্তের মধ্যে। আবার যেগুলো চিত্ত উৎপন্ন হচ্ছে, আবার নতুন চিত্ত উৎপন্ন হচ্ছে, যে আবার বিপাক অলরেডি বুক করতেছেন, বিপাক ওই প্রথমটা চলে গেছে, প্রথম চিত্তটা প্রতিসন্ধি চিত্ত, মানে প্রতিসন্ধি চিত্ত, চ্যুতি এবং প্রতিসন্ধি চিত্তের যে ঘটনা ঘটেছে তখন, তখনকার সময়ে বিপাক, ওটাকেই শুধু বিপাক হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এর পরবর্তীতে ওটারই বিপাক কন্টিনিউ চলতেছে, একটা বিপাক বুক করতেছে। আর এখন যেগুলো উৎপন্ন হচ্ছে, এখনো উৎপন্ন হচ্ছে কি কি চিত্ত, ওটা বলা হচ্ছে যে কি কি চিত্ত উৎপন্ন হয় রানিং কালে, প্রবর্তন কালে, এই রূপগত ভূমিতে এই চিত্তগুলোই উৎপন্ন হয়। একটা প্রশ্ন আছে মানতে বলে, যদি সবসময় যদি থাকে তাহলে ওটা তো নির্বাণ যাওয়ার কথা। সবসময় ধ্যান থাকলে নির্বাণ যায় না। প্রথম কন্ডিশন হচ্ছে যে আপনাকে সম্যক সমাধি লাগবে। সম্যক সমাধি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এটা সমাধি, এটা সম্যক সমাধি কিনা মানে ওনারা জানবে যে এটা সমাধি, ঠিক আছে, কিন্তু সম্যক সমাধি কিনা। সম্যক সমাধি না হলে নির্বাণ যেতে পারবে না। সম্যক সমাধি মানে উনি আসব ক্ষয়ের চেষ্টা বা তৃষ্ণা ক্ষয়ের চেষ্টার কারণেই ধ্যান করতেছেন। ওনার ধ্যানটা এই লক্ষ্যেই, বুঝছেন? ব্রহ্মলোকে নির্বাণ তো যায়, যারা আগে থেকে এগুলো কন্টিনিউ করেছে অথবা বুদ্ধের সাক্ষাৎ দেশনা শুনে যারা এই সম্যক সমাধি, এই সমাধিকে যারা সম্যক সমাধি বানাইতে পেরেছেন তারা যান। সম্যক সমাধি মানে কি? ওরকম চিত্ত সমাধিস্থ অবস্থায় নাম এবং রূপের অনিত্যতা দেখার চেষ্টা করতে থাকেন। হ্যাঁ, বিপাশানার সম্পর্ক যেখানে থাকবে, এই সমাধির সঙ্গে যখন বিপাশানার সম্পর্ক থাকবে, তখন এটা সম্যক সমাধি, এক কথায়। বুঝছেন না?
যাই হোক, মাঝে মধ্যে এরকম প্রশ্ন করবেন। এগুলো প্রশ্নগুলো আসতেছে, আমি খুব খুশি যে এগুলো মনোনিবেশ করতেছেন বলেই প্রশ্নগুলো আসতেছে, নাইলে তো প্রশ্নগুলো আসতো না। অনেকে প্রশ্ন আসলেও অনেকে প্রশ্ন করতে চান না, এরকমও আছেন। আমাদের উপাসক বিজয় বাবু, হ্যাঁ, আপনাকে প্রত্যেকদিন আমরা দেখে খুবই প্রীত আনন্দিত যে সবসময় আপনি ক্লাস করতেছেন। হ্যাঁ, এটা সকলের জন্য খুব অনুপ্রেরণার। তো সেজন্য আমাদের ক্লাসের পক্ষ থেকে আপনার প্রতিও কৃতজ্ঞতা জানাই। আর আমাদের নয়ন বাবুকে পুণ্যদান করতেছি, যেন ওনার প্রত্যেকদিন ক্লাস করার মতো এরকম সময় সুযোগ উৎপন্ন হয়ে যায়। ওই সময় যেন ব্যস্ত না থাকে, ব্যস্ততা যেন ছুটে যায় সবগুলো ওই সময়ে যেন। তো যাই হোক, আপনি যখন আরও ক্লাসে ছিলেন তখন আমরা আরও প্রাণবন্ত ছিলাম, সেজন্য বলছি। আর নিশ্চয়ই খেয়াল করতেছেন কত জটিল থেকে জটিলতম বিষয়ে আমরা পৌঁছতেছি, কিন্তু এগুলো আমি নিজেই বলতেছি যে কি, এগুলো আমি আগেও 2-3 বার আপনাদের সঙ্গে ক্লাস করছি। এই লাইনগুলো আমি মনে হচ্ছে পড়িও নাই, বলিও নাই, কিছুও না। এনের কি মনে হচ্ছে? বানতে হ্যাঁ, আগের তুলনায় তো আসলে এবারের আলোচনাটা এগুলা অসাধারণ বানতে। হ্যাঁ, আমার ধরতে তো গেলে মনে হচ্ছে যে অনেক বইটা এগুলো এই লাইনগুলো যেন পড়িও নাই। হ্যাঁ, যেগুলা বুঝি নাই বানতে ওগুলো আমরা স্কিপ করে চলে গেছিলাম, ওগুলা পড়িও নাই, মানে বুঝি নাই সেজন্য পড়িও নাই। তো সেজন্য এবারের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইয়ার কেস কখনো যদি ক্লাস করতে না পারেন অবশ্যই আপনারা ইউটিউবে দেখে নেবেন 2-3 বার 4 বার, একটা ধারণা হয়ে যাবে কি আলোচনা চলছিল এর আগের দিন ক্লাসে। যাই হোক, তাইলে আজকে আমরা এখানে শেষ করি, অনেক লেট হয়ে গেছে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বুদ্ধের গুরুগম্ভীর ধর্ম শ্রবণ করেছি, আলোচনা করেছি এবং খুব মনন করার জন্য চেষ্টা করেছি। অপ্রমেয় চিত্ত উৎপন্ন হয়েছে, অনবদ্য চিত্ত, মানে দোষমুক্ত নির্দোষ চিত্ত উৎপন্ন হয়েছে। এই নির্দোষ চিত্তের বা এরকম চিত্তগুলোর ফল এখন আপনাদের টুকটাক বোঝার মতো একটা শক্তিও উৎপন্ন হয়েছে। এগুলো বুঝেন, এই চিত্তগুলোর পাওয়ার কিরকম, শক্তি কিরকম। এই চিত্তগুলো আমাদের ইহজীবনীয় নির্বাণ প্রাপ্ত করাইতে পারে, আর খামাখায় 19-20 হইলেও এটা জন্য মহাসুখ, মহাস্বস্তি, মহা আনন্দ অপেক্ষা করতেছে, বুঝছেন? ওরকম ধারণা কামনা চেতনা করে যদি এই ক্লাস করেন, এই ক্লাসে আরো বেশি আনন্দ এবং সমৃদ্ধি আপনাদের সে মুহূর্তে উপস্থিত হবে। যতই শ্রদ্ধা প্রযুক্ত উৎপন্ন করেন ততই এই পুণ্যটা শ্রীবৃদ্ধ হবে। আমাদের সকলের যৌথ পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।